গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো মে মাসের 25 তারিখ, বারটা হলো রবিবার। আজকের গল্পটা শুরু করার আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই আবারও আমার এই ইউটিউব ফ্যামিলির কিছু মানুষের ভাষায়, যেটাকে লেকচার বলে। তো প্রথমেই বলে দিই, কারণ অনেকেই আছে ভিডিওটা স্কিপ করে চলে যাবে, অর্ধেক কথা শুনবে অর্ধেক কথা শুনবে না, আর আমাকে তাদের মতো তাদের মন্তব্য করে যাবে। আমি কালকে কিছু কথা বলেছিলাম যেটা বেশিরভাগ মানুষের মনে হয়েছে আমি খুব বকবক করি, আমি খুব লেকচার দিই। দেখো, আমি লেকচার দেওয়ার জন্যেই কিন্তু ভিডিও করি। গতকালকের ভিডিওতে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো সব তোমাদের উদ্দেশ্য করে বলা ছিল না, কিন্তু দেখলাম তোমরা অনেকেই ওই কথাগুলোকে ভীষণ গায়ে মেখে নিয়েছো, তারপর বিভিন্ন ধরনের মন্তব্য করছো। তোমাদের মন্তব্য নিয়ে আমার কোনো বক্তব্য নেই, যার যেটা ভালো লাগবে সে সেটা বলবে। কিন্তু বিষয়টা হলো, এর আগেও এমন ঘটনা ঘটেছে যে আমি হয়তো কোনোভাবে একটা কথা বলছি, সেটাকে তোমরা তোমাদের মতন করে ভেবে নিয়েছো, সাজিয়ে নিয়েছো। আমি হয়তো এক্ষেত্রে ব্যর্থ, আমি আমার মনের ভাব তোমাদের বোঝাতে পারিনি। তো আমি তোমাদের একটা কথাই বলবো যে সব বিষয়ে আমি তোমাদেরকে টানি না। আমি তোমাদেরকে জাস্ট কালকে এটাই বোঝাতে চেয়েছি যে আমি পরপর ভিডিওগুলো আপলোড করব, এতে করে তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও তোমাদেরকে বলতে সুবিধা হবে। তো যাই হোক, এটুকুই তোমাদেরকে বলার বিষয় ছিল। আর আমার জীবনে কিছু মানুষের থাকা না থাকার যে বিষয়টা আমি বলেছিলাম, যে আমার জীবনে অনেক লোকের দরকার নেই, অল্প কিছু মানুষ হলেই আমি ভালো থাকতে পারি। এই কথাটা বলার কারণ তোমরা নয়, এই কথাটা বলার কারণ আমার তো এই ইউটিউব ছাড়াও তো একটা পরিবার আছে। তো সেই পরিবারে আমার জীবনে অনেক ঘাত প্রতিঘাত এসেছে, সেখানে অনেক ভালো সময় দেখেছি, অনেক খারাপ সময় দেখেছি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি কথাগুলো বলেছি। কালকে শেষে আমি নয়নের যে আইসক্রিমের ঘটনাটা বলেছি, সেখানেও দেখলাম মন্তব্য করছো আমি অত্যন্ত হীন মানসিকতার পরিচয় দিচ্ছি, নয়নের বিষয়টা না বললেই পারতাম। কেন? এতে খারাপ কি বলেছি? আর আমার কখনো মনে হয়নি যে ওই বাচ্চাটাকে আমি ছোট করছি, বরঞ্চ আমি তোমাদেরকে এটা বোঝাতে চেয়েছি যে কালকে পর্যন্ত যে মানুষটার সাথে আমার সম্পর্ক এতটা খারাপ ছিল, আজ সেই মানুষটা আমার সঙ্গে দাঁড়িয়ে একসাথে কাজ করছে, সেই আইসক্রিম আমরা দুজনে একসাথে বানাচ্ছি। আমি তোমাদের এটা বোঝাতে চেয়েছি সময় সব ঠিক করে দেয়, একটা খারাপ, অত্যন্ত খারাপ সম্পর্ককেও ভালো করে দেয়। আর আমার শ্বশুরবাড়ির লোকজনই বলো বা আমার বাপের বাড়ির লোকজনই বলো বা আমার আত্মীয় পরিজনদের সাথে আমার সম্পর্কটা কেমন, তোমরা কিন্তু শুধুমাত্র ভিডিও দেখে কখনোই সম্পূর্ণরূপে বুঝতে পারবে না। এই কথাটা আমি অনেকবার বলেছি, সেটা কারোর পক্ষেই সম্ভব নয়। তো আমার মনে হয় কারোর সংসারের ভেতরে ঢুকে কোনো কিছু না বলাই ভালো, কারণ এই শ্বশুরবাড়িটা তো আমার, এখানে আমি আছি, এখানে ভালো মন্দ যাই হোক সেটা আমাকেই ফেস করতে হয়। তাই কাকে কতটুকু বলতে হবে, কার সাথে কিভাবে চলতে হবে, আমি খুব ভালোভাবে না বুঝলেও একটু আধটু বুঝি। কারণ এই যে আমার শ্বশুরবাড়িতে আমার যে সম্পর্কগুলো, সেটা কিন্তু বাইরের লোক এসে ঠিক করে দিয়ে যায়নি, সেটা কিন্তু আমাকেই ঠিক করতে হয়েছে। তো সেই জন্যে তোমাদেরকে বলবো, তোমরা আমার ভ্লগ দেখছো, ভ্লগ দেখে তোমরা তোমাদের মতন কিছু জিনিস বানিয়ে নিচ্ছ। আমি তোমাদেরকে উদ্দেশ্য করে সব কথা বলি না, আবারও বলছি, আমি সব কথা তোমাদেরকে উদ্দেশ্য করে বলি না। আমার নিজেরও একটা ব্যক্তিগত জীবন আছে এবং সেই জীবন থেকেই কিন্তু আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা। যাই হোক, তোমরা হয়তো অনেক কিছু বুঝেও না বোঝার ভান করবে এবং আমাকে বিভিন্ন ধরনের মন্তব্য করবে। আর যখন আমি কিছু বলবো তখন একটাই কথা বলবে, এই মেয়েটাকে কিছু বলা যায় না, বললেই মুখের ওপরে জবাব দিয়ে দেয়। আচ্ছা, তোমরা যা খুশি তাই বলতে পারো, আর তার পরিপ্রেক্ষিতে আমি যদি কিছু বলি সেটা জবাব কেন হয়ে যায় বলো তো? আমি ব্লগ করি বলে, তোমরা আমার ব্লগ দেখো বলে আমাকে যা খুশি তাই বলতে পারো? আমি সেই ধরনের ইউটিউবার নই, সত্যি বলছি। তাতে আমার ব্লগ চলুক তবুও ঠিক আছে, যদি না চলে তবুও ঠিক আছে। আমার মনের যেটা কথা সেটা আমি যেমন আমার বাড়ির লোককে বলি, সামনাসামনি বলি, আমি তোমাদের সামনেও বলবো। তোমাদের ভালো লাগলে ঠিক আছে, যদি খারাপ লাগে তার জন্য সরি। চলো, আমার লেকচার শেষ হলো, এবার তোমরা যা খুশি বলতে পারো, আমার আর তোমাদেরকে কিচ্ছু বলার নেই। লাস্ট কয়েকদিন ধরে আমি তো প্রায় প্রত্যেকটা ব্লগেই বলছি যে আমরা সবাই মিলে একদিন বিরিয়ানি খাবো।
কথা হয়েছিল পরশুদিন খাওয়ার, তো আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হবে। আর তার প্রিপারেশনও দিদিভাই সকাল সকাল শুরু করে ফেলেছে। মোটামুটি সমস্ত কিছুই দিদিভাই করে ফেলেছে, বিশেষ করে কাটাকাটিগুলো সব হয়ে গেছে। এক থালা আলু কেটে দিয়ে গেছে, পেঁয়াজ দিয়ে গেছে। তো নয়নকে একটা কাঁটা চামচ দিয়ে ওই আলুগুলো একটু ফুটো করার জন্য বসিয়ে দিয়েছি। আর আমি এদিকে পেঁয়াজটা বেরেস্তা করার জন্য বসিয়ে দিলাম। জানো তো, আজকে ভেবেছি বিরিয়ানিটা দুপুরে খাবো, আর সেই জন্যেই আজকে সকাল সকাল রান্নাটা বসাচ্ছি। দেখা যাক কটায় আমার রান্না শেষ হয়। তবে আজকে সকালের খাবারে আমি একটু চা মুড়ি খেয়ে নিয়েছি। আমার আবার আজকে ও বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ আছে। তো কয়েকদিন ধরেই আমাকে ডাকছে, কিন্তু আমি সময় পাচ্ছি না যাওয়ার। তো আমি বলেছিলাম যে আমি যখন পরে আসবো বাড়িতে তখন ওই বাড়িতে খাওয়া দাওয়া করব। কিন্তু আমার বৌদি কিছুতেই শুনলো না। তো আজকে ও বাড়িতে রান্না হয়েছে, তো মাঝে একবার সময় করে ও বাড়িতে সকালের খাবারটা খেতে যাব। তো এদিকে একবার আমি বেরেস্তা ভেজে নামিয়ে নিয়েছি, সেই সাথে আরও একবার বসিয়ে দিয়েছি। আর মাংসের মশলাটাও আমি একটু রেডি করে রাখলাম, যে মশলাগুলো আমার পেস্ট করতে হবে। আর এদিকে যে বেরেস্তাটা বসিয়েছিলাম সেটাও ভাজা হয়ে গেছে। আর আজকে বিরিয়ানি করতে দিদিভাই যেমন সাহায্য করছে, তেমনি নয়নও আমাকে সাহায্য করছে। তো এখন নয়ন আমার সঙ্গে আলুগুলো ভাজতে বসাচ্ছে। তবে ওর পাশে যদি হাতটা জ্বলে যায় তাহলে সমস্যা হয়ে যাবে, তাই ওকে বললাম দাঁড়াও, আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, তুমি একটু নাড়াচাড়া করে আলুগুলোকে আস্তে আস্তে ভেজে নাও, ততক্ষণে আমি মশলাটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আলুগুলো কিন্তু আজকে অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে ভেজেছি, যাতে আলুটা মোটামুটি সিদ্ধ হয়েই যায়। আর এদিকে আমি দুধের মধ্যে খানিকটা কেসর দিয়ে দুধটা একটু ঢেকে রেখে দেব। আর এবার ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়ে এলাম। কালকে যে আইসক্রিমটা বানিয়েছিলাম সেটা তো এখনও বেরই করা হয়নি। কালকে রাত্রিবেলায় জানো তো, নেতুবাবু কিছুতেই ঘুমোতে যাবে না। ওকে আমি শুধু বলেছি আমি আর দিদিভাই আইসক্রিম বানিয়ে রাত্রিবেলায় খেয়ে নেব। মেয়ে ঘুমে পড়ে যাচ্ছে, তবুও ঘুমোতে যাবে না, পাছে যদি জেম্মা আর দিদি আইসক্রিম খেয়ে নেয়। তো এখন আইসক্রিমগুলো বের করে একে একে বাড়ির বাচ্চাগুলোকে আগে দিলাম। আর এবার এটাকে রেখে আসবো, কারণ বাকি তিনটে ভেবেছি আমি ও বাড়িতে নিয়ে যাব। তো তিন বোনকে এই ছাতাগুলো দিয়েছি, এগুলো দেখতে বেশ সুন্দর ছাতার মতো হয়েছে না? তো এদিকে আমি ওদের জিজ্ঞেস করলাম যে খেতে কেমন লাগছে। নয়ন বলছে কাকিমণি একটুখানি খেয়ে দেখো। বেশ ভালো লাগছে। বাজারে যে কুলফি আইসক্রিমগুলো পাওয়া যায় একদম সেই রকমই লাগছে। তো এবার চলে এসেছি দিদিভাইকে দেওয়ার জন্যে। তো এই মোল্ড থেকে বের করতে একটু সমস্যা হয়, একটু সময় লাগে। তো এটাকে আগে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হয়, তারপর মোল্ড থেকে বের করলে আইসক্রিমগুলো খুব সুন্দর বেরিয়ে আসে। তো ছোটিকে দেওয়ার পর শাশুড়ি মাকে দিতে এসেছিলাম, উনি ভাবছিল যে ওপর থেকে তুলে নেবে। আমি বললাম তুমি কাঠিটা ধরে নাও, শুধু কাঠিটা ফেলে দিও না, তাহলেই হবে। ওদিকে নয়নকে বসিয়ে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে নিয়ে আমি এখন হন্তদন্ত হয়ে ছুটেছি ও বাড়ির দিকে, মানে আমার বাপের বাড়ির দিকে। আসলে অনেকক্ষণ আগেই রান্নাবান্না হয়ে গেছে, বারবার করে মা বৌদি ফোন করে বলছে খাবারটা খেয়ে যা। তো ভাবলাম খাবারটা খেয়েই আসি। ওই টুকটাক যা ভাজাভাজির কাজগুলো হয়েছে শুধু সেগুলোই করেছি। বাকি নয়নকে বললাম তুমি একটু বসে থাকো, আমি যাব, খাবো, চলে আসবো। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলেও এসেছি। ভাবো কত দূরে তাহলে বিয়ে করেছি। আমার খুব ইচ্ছে ছিল জানো তো, যে আমি দূরে কোথাও বিয়ে করব, বছরে একবার বাপের বাড়িতে আসব। কিন্তু আমি যেটা ভাবি সবসময় তার উল্টোই হয়। এদিকে মাকে বললাম আইসক্রিমটা ফ্রিজে রেখে দাও, তোমরা যখন ইচ্ছে তখন খেও। তবে ঠাকুমা বলল দেখি কেমন আইসক্রিম বানিয়েছিস। তো আমি বললাম তাহলে এক কাজ করো, তোমরা ছাতাগুলো খাও। তো ঠাকুমার জন্যে, ভাইপোর জন্যে আর ঠাকুরদাদার জন্যে 3টে ছাতা নিয়ে এসেছি। তো দুজনার দুটো তুলে নিয়েছে। ঠাকুরদাদা যেহেতু ভাত খেতে বসেছে, তো দাদার ভাতটা খাওয়া হলে তারপর দাদাকে আইসক্রিমটা দেব। তো ওদিকে আমার ঠাকুমা একদম বাচ্চাদের মতো চেটে চেটে খাচ্ছে। আর সত্যি নিজে কিছু বানিয়ে বাড়ির কাউকে খাওয়াতে পারলে না আমার ভীষণ ভালো লাগে। আর এরকম নিত্য নতুন জিনিস বানাতেও আমার খুব ভালো লাগে। এই সমস্ত জিনিস সাধারণত বাড়িতে খুব কম বানানো হয়, তো সেই জন্যে যখন এরকম কিছু বানাই সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা হয়। তো এদিকে দেখছি বৌদি অনেক কিছু রান্না করেছে, সেই সাথে মা স্পেশালি রান্না করেছে চাটনি। আমার মা ভীষণ ভালো চাটনি করে। তো এদিকে ঠাকুরদাদার খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আর আমি এখন দাদাকে আইসক্রিমটা দিলাম। তবে দাদা আইসক্রিমটা যেই
তুলতে গেছে অমনি কাঠিটা বেরিয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ ধরে বাইরে ছিল। তো দাদা ওই কাঠিটা দিয়েই আইসক্রিমটা কেটে খাওয়ার চেষ্টা করছিল। তো আমি দাদাকে একটা চামচ এনে দিয়ে বললাম, ওটা ফেলে দাও, এই চামচটা দিয়ে অল্প অল্প করে কেটে কেটে খাও। আমার বাপের বাড়িতে কম বেশি মিষ্টি খেতে সবাই ভালোবাসি। আমি তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতাম, এখন একটু কম খাওয়ার চেষ্টা করি, যেহেতু আমার পরিবারে সুগারের পেশেন্ট অনেকেই আছে। কিন্তু আমার ঠাকুরদাদার কিন্তু সুগার নেই। আমার ঠাকুরদাদা যে কোনো দুধের খাবার খেতে ভীষণ পছন্দ করেন, সেটা দুধ দই যাই হোক না কেন, পিঠে পুলি যাই হোক না কেন। আমার বাবাও আমার ঠাকুরদাদার মতোই ছিলেন, দুধের যে কোনো খাবার বাবারও ভীষণ পছন্দের ছিল। যাই হোক, আমি এখন ও বাড়ির দিকে যাচ্ছি, মা আমাকে একটু এগিয়ে দিল আর আমি চলে এসেছি বাড়িতে। আর এদিকে এসে দেখছি ছোটি এখন জামাকাপড় ভেজাচ্ছে, আর নয়নকে বসিয়ে রেখে গেছিলাম। নয়ন দেখলাম আঁকিকে ডেকে একই জায়গায় বসে আছে। জানো তো, এবাড়ির বুড়োগুলো আমাকে কতটা ভালোবাসে আমি জানি না, তবে এবাড়ির বাচ্চাগুলো আমাকে যথেষ্ট ভালোবাসে। শুধুমাত্র অক্কবাবু মাঝে মধ্যে একটু মারধর করে, বাকি মেয়েগুলো প্রত্যেকে আমার ভীষণ কথা শোনে। কালকে ফ্রিজে দিদিভাই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিল সেটা আমি বের করে নিয়ে এসেছি, আর আমি যে মশলাটা করেছিলাম আজকে সেটা মাংসের মধ্যে দিয়ে একটু মাখিয়ে রাখলাম। আর এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি, আজকে মাংসটা একটু বেশি তেলে রান্না করব। তো এদিকে নয়ন কড়াইয়ের তেলে জিরে দিয়ে দিল, আর আমি তেজপাতা গরম মশলা এগুলো দিয়ে দিলাম, সেই সাথে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি করতে অনেকটা সময় লাগে, সেই সাথে খাটুনিও অনেকটা হয়, কিন্তু তবুও জানি না কেন আমার মাঝে মধ্যে বিরিয়ানি করতে ভালো লাগে। মানে যেদিন করি সেদিন ভীষণ কষ্ট হয়ে যায়, সেদিন মনে হয় আর করব না। আর আমি জানো তো বিরিয়ানিটা ওই বাধাবদ্ধ কোনো নিয়মে করি না, আমি একবার এক এক রকম এক্সপেরিমেন্ট করি। সবাই যেমন ওই ড্রাই মশলাগুলোকে ভালো করে একটু রোস্ট করে নিয়ে তারপর ডাস্ট করে সেই মশলাটা ব্যবহার করে, আমি কিন্তু সেই ধরনের কোনো মশলা ব্যবহার করি না। বাজার চলতি সানরাইজের বিরিয়ানি মশলা যদি থাকে তাহলে সেটা কিঞ্চিত পরিমাণ দিই, আর না হলে আমি ঘরে যে গরম মশলাটা বানাই সেই মশলাটাই ব্যবহার করি। তো যাই হোক, আমি জানি অনেকে বলবে বিরিয়ানির মধ্যে রসুন কে দেয়, আজকে প্রথম আমি বিরিয়ানির মধ্যে রসুন দেব, তো তার জন্যেই গোটা গোটা রসুনগুলো দিয়েছি, আগে কোনো দিন দিইনি, আজ প্রথম খেয়ে দেখব কেমন লাগে। তবে দিদিভাই এদিকে কিছু আম কেটে নিয়ে এসেছিল, আমগুলো বেশ ভালো লাগছিল খেতে, টক টক মিষ্টি মিষ্টি ছিল। তো আমটা খেয়ে আমি আবার কল থেকে এক বালতি জল নিয়ে এলাম, আর নয়ন স্নান করে অক্কবাবুকে নিয়ে চলে এসেছে। অক্কবাবুর শরীরটা ভালো যাচ্ছে না জানো তো, নেতুবাবুর কয়েকদিন আগে যেটা হয়েছিল ওরও সেটা দু একটা শরীরে বেরিয়েছে, তো তার জন্যে জ্বরও আসছে। তো এদিকে দিদিভাইকে ডাকলাম, আমার ঘরে কিছু আম ছিল, সেই আমগুলোকে দিদিভাইকে বললাম একটু কাটতে, সবাই মিলে খাবো। আর অক্কর হাতটা কেমন হয়েছে দেখেছো, হাতের সাথে সাথে শরীরের আরও দু একটা জায়গাতে হয়েছে, তবে অক্করগুলো একটু বেশি বড় বড় হয়েছে। বাড়ির বাচ্চাদের শরীর খারাপ হলে না সবারই মনটা খারাপ হয়ে যায়। যে বাচ্চারা ছুটে বেড়ায় সারাদিন, সেই বাচ্চা যদি চুপচাপ হয়ে যায় না তখন ভালো লাগে না। তো অক্ক তো আজকে পুরো একদম চুপচাপ হয়ে গেছে, হালকা জ্বর জ্বর আসছে ওর। নয়নের কোল থেকে তো নামতেই চাইলো না, সেই সাথে আমার কাছে তো আসেই না। যেদিন থেকে আমি অনুকে কোলে নিয়েছি তারপর থেকে ওকে আমি ঠিকঠাক করে কোলে নিতেই পারিনি, আমার কাছে আসতেও চায় না, আর যদিও বা আসে মুখ ফিরিয়ে থাকে, মানে ঠিকঠাক করে আগের মতো আমার সাথে কথাও বলে না। জানি না ওর এত কেন অভিমান আমার প্রতি, আশা করি আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। তো এদিকে দিদিভাই আমগুলো কেটে নিয়ে চলে এসেছে, তো আমি এক পিস নিলাম আর দিদিভাইকে বললাম সবাইকে দিয়ে আসতে। তো দিদিভাই এখন সবাইকে দিতে গেল। আমি যেমন আম খেতে ভালোবাসি, তেমনি আমার বড় যাও আম খেতে ভীষণ পছন্দ করে। ছোটিও খায়, তবে আমাদের দুজনার তুলনাতে ও কম পছন্দ করে। তো এখন আমরা তিনজন মিলে আলোচনা করছিলাম যে আমি তো মণ্ডলবাবুর কাছে চলে যাব, ওখানে গিয়ে বড় বড় হিমসাগর আম পাবো কিনা কে জানে। যদি আম না পাই তাহলে তো একটু দুঃখী হয়ে যাব, কারণ আমি ভেবে রেখেছিলাম এবছর আমি অনেক আম খাবো। তো যদি মণ্ডলবাবুর কাছে ভালো ভালো হিমসাগর আম পাওয়া যায় তাহলে তো ভালো, আর যদি না পাওয়া যায় তাহলে তো এবছর আমার আম খাওয়া গেল। যাকগে, আমের চিন্তা পরে করা যাবে, আগে বিরিয়ানিটা রান্না করে নিই। তো এদিকে আমি চালটা ধুয়ে যেই না হাঁড়িতে দিতে গেছি অমনি হাঁড়ি থেকে জল ছিটিয়ে একদম আমার গায়ে এসে পড়েছে। অশেষ কৃপা যে আমার পুড়ে যায়নি, কারণ জলটা একদম টকবক করে ফুটছিল।
তো যেহেতু চালটা একটু পরিমাণে বেশি ছিল, তো সেই জন্য না আমি বুঝে উঠতে পারিনি। তো এদিকে বাবু মাঠ থেকে এসেছে, বাবুকে একটা আইসক্রিম দিয়ে দিলাম, আর আমি বাটিতে খানিকটা ঘি বের করে নিয়ে এলাম। ওই যে সেদিন মণ্ডলবাবুর কাছে নিয়ে যাওয়ার জন্য যে ঘিটা এনেছি, ওখান থেকেই ঘিটা নিলাম, কারণ ওই ঘিটা দিয়ে বিরিয়ানি করলে বিরিয়ানির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো এদিকে আমি মাংসের ওপরে খানিকটা ঘি দিয়ে দিয়েছি, সবশেষে গরম মশলাও ছড়িয়ে দিয়েছি, আর ভাতটাও রান্না হয়ে গেছে। আর এবার বিরিয়ানিটাকে দমে বসানোর জন্যে একটু রেডি করে নিই। তো প্রথমে নিচে ভালো করে ঘি দিয়ে ওপরে কিছু তেজপাতা দিয়ে দিলাম, আর তারপরে যেমন যেমন দেওয়া হয় প্রথমে ভাত দিয়ে দিলাম, আর এবার ভাবছি একদম নিচে আলুগুলো দেব, তাহলে আলুগুলো না ভালো মতো সিদ্ধ হবে। এমনিতেই আলুগুলো আজ বেশ ভালো সিদ্ধ হয়েছে। আর তারপরে একটুখানি বিরিয়ানি মশলা, যেমনটা তোমাদের বললাম যে আমি সানরাইজের বিরিয়ানি মশলাটা মাঝে মধ্যে ব্যবহার করি, তো সেটাই আমার কাছে ছিল, সেটাই দিলাম। আর এবার মাংসের পিসগুলো দিয়ে আমি যে গোটা রসুনগুলো দিয়েছিলাম সেগুলো একটু সাজিয়ে দেব। গোটা রসুন খেতে আমরা মাংসে বেশ পছন্দ করি, তবে বিরিয়ানিতে কেমন লাগবে সেটা তো খাওয়ার পরেই তোমাদের বলতে পারবো। এই ধরনের রান্নাবান্নাগুলো করতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু সবাই মিলে যদি হাতে হাতে একসঙ্গে করা যায় তাহলে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো আজকে কিন্তু আমার খুব বেশি সময় লাগেনি, কারণ দিদিভাই বেশিরভাগটাই করে দিয়েছে, আমি শুধু রান্নাটাই করেছি। আমার জায়েরা আমার থেকে 1000 গুণ বেশি কাজ করতে পারে, কিন্তু এই ধরনের রান্নাবান্নার কথা বললে না ওরা পিছিয়ে যায়। ওরা বলে আমরা 4টে তরকারি ভাত রান্না করে দেব, কিন্তু এই সমস্ত ঝামেলার রান্না করতে পারবো না। অথচ আজকের প্রায় 90% কাজই দিদিভাই করেছে, এমনকি আটাটাও মেখে নিয়ে এসেছে। তো আমার তো শুধু খুন্তি নাড়াই কাজ ছিল। তো ওদিকে আমি বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি, আর এখন আমরা সবাই মিলে বসে একটু আমাদের মতো সময় কাটাই। দেখছো অক্কবাবু এখনও আমার কাছে আসছে না, কেমন করছে ছেলে। তো কি আর করব, ওর সঙ্গে কিছুতেই আমি ভাব জমাতে পারছি না। এটা ওটা করে কয়েকদিন ধরে খুব চেষ্টা করছি, কিন্তু ওদিকে অনুকেও কোলে নেওয়ার সময় পাচ্ছি না, মেয়েটাকে সময় দিতেই পারছি না। আজকে তো সকাল থেকে কোলে নিতেই পারিনি। যাই হোক, আমাদের রান্না হয়ে গেছে, বিরিয়ানিটা নামিয়ে নিয়ে এসেছি, আর এবার বিরিয়ানিটাকে খুলে দেখি যে কেমন হয়েছে। ঢাকাটা সরানোর সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা সুগন্ধ বেরোলো, যেটাতে একদম মনটা খুশি হয়ে গেল। মানে আজকে আমি বিরিয়ানিটা যেমন করতে চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। ভাতগুলো ভাঙেনি, একদম গোটা গোটা রয়েছে, সেই সাথে ঝরঝরা ভাত হয়েছে। আর নয়ন তো দেখে পুরো খুশি হয়ে গেছে। আজকের বিরিয়ানিটা স্পেশালি ওর জন্যে, ও খেতে চেয়েছিল বলেই দিদিভাই চাল এনে রেখেছিল। আর ভাগ্যিস আমার এই পাত্রটা ছিল। আমি এই পাত্রটা শুধুমাত্র বিরিয়ানি করার জন্যেই কিনেছি। এটা বেশ বড়, এটাতে মোটামুটি 1.5 কিলো চালের বিরিয়ানি ভালোভাবে হয়। আজ আমার 1.5 কিলো চাল, 1.5 কিলো মাংস ছিল, সেই সাথে আলু তো কতগুলো ছিল দেখেছো, সেই সাথে গোটা রসুনও ছিল। তো সব কিছু আমি ভালো করে ওপর নিচ করে একটু মিশিয়ে নিয়েছি। আর এবার তাড়াতাড়ি করে খাবারটা বেড়ে নিই, কারণ কারোরই আর তর সইছে না। তো আমরা সবাই এখন বসে পড়েছি খাওয়ার জন্যে। ওদিকে আমার শাশুড়ি মা বলছে উনি খাবে না, তো আমরা একটু জোর করলাম বলে উনি বসলো। তো আমার শ্বশুরমশাই তো এই ধরনের খাবার দাবার খেতেই চান না, আমার শাশুড়িরও খুব একটা পছন্দ নয়, তবে আজকে বলছে খেতে বেশ ভালোই লাগছে। তো আজকে আমরা সবাই মিলে তৃপ্তি করে বিরিয়ানি খাচ্ছি, আর এই যে একসাথে বসে খাচ্ছি, এর যে কি আনন্দ সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সত্যি বলছি, কিছু কিছু জিনিস মনকে এতটা খুশি করে দেয়, এত আনন্দ দেয় আমাকে। আর এই ছোট ছোট জিনিসগুলো কোথাও না কোথাও পেতাম না বলে না ভেতরে একটা কষ্ট হতো। আমি সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসি, এরকম নয় যে আমি একা থাকতে ভালোবাসি। আমার সবার সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। বাড়িতে হই হই করে দিনটা যে কোন দিক দিয়ে কেটে যায় আমি সত্যিই বুঝতে পারি না। তবে 2 দিন পরে যখন চলে যাব তখন এই মুহূর্তগুলোকে আমি ভীষণ মিস করব, কারণ ওখানে তো একা হয়ে যাব। যাই হোক, আজকে জানো তো একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, আমার বড় যাও বিরিয়ানি খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু আজকে দিদিভাই অনেকটা খেয়েছে আর ভীষণ তৃপ্তি করে খেয়েছে। আমার রান্নাটা সত্যি আজ সার্থক হয়েছে। সেই সাথে আমি আমার ভাইপোকে বলে এসেছিলাম আসার জন্যে, তো আমার ভাইপো চলে এসেছে। ওর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ছেলেটার জ্বর এসেছে, তো একদম অল্প একটু নিয়েছে, কিন্তু সেটাও ছেলেটা আজকে তৃপ্তি করে খেতে পারেনি। আর আমার মা তো মাংসই খায় না, তো একদিন ভেবেছি মাকে আমি আলু বিরিয়ানি করে খাওয়াবো। কবে খাওয়াবো কে জানে, শুধু ভেবেই যাচ্ছি।
আজকে আমার শাশুড়ি পায়েস রান্না করেছে, তো আমাকে এক বাটি দিয়ে গেছে। তো সেখান থেকেই খানিকটা পায়েস আমি মাকে দিলাম। যদিও আমার শাশুড়ি বলছিল আমি তোমার মাকে দিচ্ছি, আমি বললাম আমি অতটা খেতে পারবো না, আমি এখান থেকেই দিয়ে দিই। তো মাকে পায়েসটা দিয়ে আমি আবার বাটিতে করে খানিকটা বিরিয়ানি নিয়ে আঁকিকে দিতে এসেছিলাম। আর এদিকে জেঠিমাও চলে এসেছে, জেঠিমাকেও বসিয়ে দিয়েছি খেতে। আর সেই সাথে আজকে না বিরিয়ানিটা করে আমি এত খুশি হয়েছি, মানে যে খেয়েছে সেই বলেছে না ভালো হয়েছে। তো ভালো শুনলে কার না ভালো লাগে বলো। তো আমারও আজকে মনটা একেবারে আহ্লাদে গদগদ হয়ে গেছে এত প্রশংসা শুনে। তো জেঠিমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই সাথে অক্কবাবু আর দিদিভাই চলে এসেছে। অক্কবাবু রুদ্রবাবুকে ভীষণ পছন্দ করে, দাদার সঙ্গে খেলা করতে ওর বেশ ভালো লাগে, কিন্তু ছেলেটার আজকে শরীরটা খারাপ ছিল বলে আজ আর বেশিক্ষণ খেলা করতে পারেনি। তো আমি ফ্রিজ থেকে আইসক্রিম বের করে এনে জেঠিমাকে আগে দিলাম, কারণ জেঠিমাকে দেওয়া হয়েছিল না। আর নেটুবাবু চাতক পাখির মতন চেয়েছিল যে কতক্ষণে জেম্মা ওকে দেবে। তো এখন এক একটা টুকরো আমরা সবাই মিলে খাবো, ওদিকে দিদিভাই ছোটি ওদেরকেও দিতে যাব। তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো। আর তোমরা অনেকেই জানতে চাইছো আমি কেমন আছি, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমি ভালো আছি। তো আপাতত আসি, টাটা।